আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার পরিমাণ যখন কমে যায় তখন তাকে আমরা বলি অ্যানিমিয়া। আর থ্যালাসেমিয়া হলো একটা বংশগত রোগ। একজন শিশু সে এনিমিয়া না থ্যালাসেমিয়ার পেশেন্ট, এটা তারা কিভাবে বুঝবে? এই লক্ষণগুলো আসলে কি? চুলগুলো লাল লাল হয়ে থাকবে, গ্রোথটা ঠিক মতো হচ্ছে না তারপরে লেগ ক্র্যাম্পিং হবে, পায়ে ব্যথা বলবে, শিশুটা পা নাড়াচাড়া করবে। এটা যদি আমরা বিয়ের আগে চেক আপ করতে পারি তাহলে কি এটা কমানো বা কোনোভাবে ব্যালেন্স করা কি সম্ভব? দুজনেই যদি ক্যারিয়ার থাকে তাহলে আমরা বলবো টোটালি তাদের বিয়েটাকে ডিসকারেজ করতে, নয়তো ভবিষ্যতে থ্যালাসেমিয়া রোগী নিয়ে জন্ম নেবে তাদের শিশুরা। একটা ব্লাড ট্রান্সফিউশন করতে প্রায় 3 থেকে 6 হাজার টাকা ব্যয় হয়। আমার যখন গর্ভ অবস্থায় থাকে তখনই যদি আমি টেস্টটা করে নিই, অ্যান্টিনেটাল চেক আপ বলে যেটাকে, তাহলে তো আমি করতে পারি আমার এখানে আর থ্যালাসেমিয়া শিশু জন্ম নিল না। যদি সেই শিশু এনিমিয়া নিয়েই জন্মগ্রহণ করে তাহলে কি এটা ভালো হবার? হ্যাঁ, যদি অ্যানিমিয়া থাকে তাহলে ভালো হবে, যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে ভালো হবে না। যারা নিয়মিত রক্ত নেন, থ্যালাসেমিয়া রোগী যারা আছেন, এটা কি কোনোভাবে ঝুঁকিপূর্ণ? কারো কারো প্রতি মাসে 2টা ব্যাগ লাগবে, কারো কারো 4টা লাগে। এরকম যদি হতে থাকে প্রতি ব্যাগে আমার 200 করে আয়রন শরীরে ঢুকছে, সেই আয়রনগুলো কই যাবে? আয়রনগুলো তখন ডিপোজিশন হচ্ছে লিভারে, স্প্লিনে, ব্রেনে, পিটুইটারি গ্ল্যান্ডে, এইসব জায়গাতে আয়রনগুলো সব জমে যাচ্ছে। লিভারে যদি জমে তাহলে আপনাকে ধীরে ধীরে সিরোসিস হবে। দর্শক, স্বাগত জানাচ্ছি রেনেটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার। আজকে আমরা এনিমিয়া ও থ্যালাসেমিয়া নিয়ে কথা বলবো, আর এই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হেমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার মাসুদা বেগম। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, সেজন্য আসলে আপনাকেও ধন্যবাদ। এনিমিয়া এবং থ্যালাসেমিয়া নিয়ে যেহেতু আমরা কথা বলবো, প্রথমেই জানতে চাইবো এনিমিয়া এবং থ্যালাসেমিয়ার মধ্যকার মূল পার্থক্যটা আসলে কি? একটা কথা আছে না যে সহজ কথাটি সহজভাবে যায় না বোঝা। অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া দুইটাই হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডিফেক্ট। তার মানে হচ্ছে প্রকৃতিগত এবং গুণাগুণ সম্বন্ধ পার্থক্য। অ্যানিমিয়াটা হচ্ছে যে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার পরিমাণ যখন কমে যায় তখন তাকে আমরা বলি অ্যানিমিয়া। আর থ্যালাসেমিয়া হলো একটা বংশগত রোগ যেখানে ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি হয়, যেটা অক্সিজেন ক্যারি করতে তাদের সমস্যা হয়, তৈরি হচ্ছে বা ডিফেক্টিভ হিমোগ্লোবিন। এটাই হচ্ছে মূল পার্থক্য অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া। অ্যানিমিয়া হচ্ছে পরিমাণগত স্বল্পতা, আর থ্যালাসেমিয়া হচ্ছে ডিফেক্টিভ হিমোগ্লোবিন, যেটা সে নর্মালভাবে অক্সিজেন ক্যারি করতে পারে না। এটাই হচ্ছে মূল পার্থক্য। এটা বংশগত একটা রোগ যেটা ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই মুহূর্তে আমার জানা মতে প্রায় 80,000 থ্যালাসেমিয়া রোগী আছে এবং প্রতি বছর প্রায় 6,000-এরও বেশি শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, এটা একটু আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি। প্রতি বছর আমাদের এখানে থ্যালাসেমিয়ার রোগী জন্ম নেয় 11,000-এরও বেশি কিছু। আচ্ছা, এই মুহূর্তে থ্যালাসেমিয়া ক্যারিয়ার হিসাবে আছে 1 থেকে 13% আমাদের টোটাল পপুলেশনের। আর টোটাল পপুলেশনের 10 থেকে 22 মিলিয়ন পিপল হচ্ছে অ্যাফেক্টেড আমাদের এই বাংলাদেশে। আমাদের টোটাল পপুলেশনের 10 থেকে 22 মিলিয়ন পিপল অ্যাফেক্টেড থ্যালাসেমিয়া রোগে। এটা হচ্ছে এত বিশাল একটা বার্ডেন আমাদের দেশে তৈরি হচ্ছে যে এটার জন্য স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে দিনে দিনে। এবং এটা যদি আমরা বিয়ের আগে চেক আপ করতে পারি তাহলে কি এটা কমানো বা কোনোভাবে ব্যালেন্স করা কি সম্ভব? অবশ্যই সম্ভব এটা, এবং এটা আরও আগে থেকেই আমাদের এটা করা উচিত ছিল। ছোট্ট মাত্র একটা পরীক্ষা বিয়ের আগে, যেটাকে আমরা বলি স্ক্রিনিং প্রোগ্রাম করি যেটাকে, ওটা নিয়ে যদি আমরা এটাকে ঠিক করে নিই যে না এর থ্যালাসেমিয়া আছে, সে বাহক বা ক্যারিয়ার, আর যে দুজনেই যদি ক্যারিয়ার থাকে তাহলে আমরা বলবো টোটালি তাদের বিয়েটাকে ডিসকারেজ করতে, নয়তো ভবিষ্যতে থ্যালাসেমিয়া রোগী নিয়ে জন্ম নেবে তাদের শিশুরা। আমি আপনাকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে এটা বলতে, গল্প না ঠিক, এটা হচ্ছে ফ্যাক্ট। আগে আফ্রিকাতে সিকেল সেল অ্যানিমিয়া বলে একটা অসুখ আছে, যেটা রক্তের বাচ্চা এই থ্যালাসেমিয়ার মতনই কঠিন। অক্সিজেন কমে গেলে বাচ্চারা খিঁচুনি হয়। তো বাচ্চা যখন জন্ম নিত হয়েই খিঁচুনিতে পড়তো, তখন সিস্টাররা দেখলেই বুঝতে পারতো যে এটা সিকেল সেল অ্যানিমিয়া। সেই আফ্রিকাতে যখন ওরা নিষিদ্ধ করলো, এই বিয়ে নিষিদ্ধ করলো, যে সিকেল সেল ট্রেড বা ডিজিজের মধ্যে বিবাহ নিষিদ্ধ করলো, ওদের প্রায় 100% এটা চলে গেল।
তো এই সামান্য কাজটা যদি আমরা কেন করতে পারছি না, আমার শুরুতে হেমাটোলজিস্ট হিসাবে শুরু থেকেই আমি এই প্রোগ্রামটা বলছি যে স্ক্রিনিং প্রোগ্রাম জরুরি। আমরা যদি এটা করতে পারি তাহলে আমরাও এই বিশাল বার্ডেন থেকে বেরিয়ে আসতে পারবো, আমার ধারণা এটা। এই চেক আপটা কি কোনোভাবে আমরা মানে সরকার কি এটা সরকারিকরণ করার কোনো উদ্যোগ নিয়েছে কিনা? যেহেতু আসলে দেখা যায় যে অনেকে ব্যয়বহুল চিন্তা করে এই চেক আপটা করে না, বা একদম মফস্বল অঞ্চলে তারা হয়তো বা এই ব্যাপারে কিছু জানেই না। এটা একটা সত্যি কথা বলেছেন আপনি। গ্রাম অঞ্চলে এই সম্বন্ধে অ্যানিমিয়া কি থ্যালাসেমিয়া কি এদের কোনো ধারণাই নাই এ সম্বন্ধে, তারা এটা বুঝতেও পারে না। সেজন্য সরকারকেই, যেমন আমরা ইপিআই টিকাদানটাকে যেমন পপুলার করতে পেরেছি, ওই সব রোগগুলো দূর করতে পেরেছি, তেমনভাবে যদি আমরা এই প্রোগ্রামটা নিয়ে স্ক্রিনিং প্রোগ্রাম, ছোট্ট একটা টেস্ট, সিবিসি যারা হেমাটোলজিস্ট তারা বুঝবেন যে 200 টাকার টেস্ট সরকারি হাসপাতালে, 400 টাকা প্রাইভেট হসপিটালে। এই সিবিসি টেস্টটা থেকেই হেমাটোলজিস্টরা ক্যালকুলেশন করে তার মিন কার্পাসকুলার ভলিউম কি, টোটাল আরবিসি কাউন্ট কি দেখে মোটামুটি ধারণা করতে পারে। একটা সিম্পল একটা ইন্ডেক্স আছে, ওটাকে আমরা বলি মেন্ট জার ইন্ডেক্স। সেই ইন্ডেক্সটা যা 13-র বেশি হবে তার হচ্ছে অ্যানিমিয়া, আর যার 13-র কম হবে তার হচ্ছে এই থ্যালাসেমিয়া কিংবা বাহক। তখন আমরা ওই টেস্টেতে যাব, ইলেকট্রোফোরেসিস। ওইটার দাম বেশি না, 1000 থেকে 1500 পর্যন্ত টেস্টের কস্টিং উঠে আসে। তা আমরা টেস্ট করতে এই 1500 টাকা যদি খরচ করি তাহলে আমরা 15 লাখ টাকা বাঁচিয়ে দিব সরকারের। এই স্ক্রিনিং করতে পারলে, আমরা যদি স্ক্রিনিং করে আইডেন্টিফাই করতে পারি, ম্যারেজটাকে রেস্ট্রিক্ট করলাম, ডিসকারেজ করলাম, তাহলে তো আমাদের এখানে একটা বেড়িবাদ দেওয়ার মতো বাদ দিয়ে ফেললাম এখানেই। তাহলে তো আমরা অনেকটা বার্ডেন, সোশ্যাল বার্ডেন কমাতে পারি, আমাদের ফ্যামিলি বার্ডেন কমাতে পারি। কেননা যে আপনি যখন থ্যালাসেমিয়া রোগী দেখবেন যারা ব্লাড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয়ে যায়, একটা ব্লাড ট্রান্সফিউশন করতে প্রায় 3 থেকে 6 হাজার টাকা ব্যয় হয়। যার মাসে 2টা ব্লাড লাগে তার জন্য কতটা বার্ডেন, ফ্যামিলি বার্ডেন, সোশ্যাল বার্ডেন, গভর্নমেন্টের বার্ডেন। তো ছোট্ট এই কাজটা আমরা যদি মানে আমার যখন গর্ভ অবস্থায় থাকে তখনই যদি আমি টেস্টটা করে নিই, অ্যান্টিনেটাল চেক আপ বলি যেটাকে, তাহলে তো আমি করতে পারি আমার এখানে আর থ্যালাসেমিয়া শিশু জন্ম নিল না। এখানেই তো আমি একটা বড় সাকসেস পেতে পারি। শুধু আমাদের সচেতনতা, সদিচ্ছা, এই দুটোর উপরেই নির্ভর করছে পুরো বিষয়টা। থ্যালাসেমিয়া বংশগত রোগ, অর্থাৎ জন্ম থেকেই সে একজন রোগী, এভাবে রোগী হয়ে জন্ম নিতে পারে। ইনহেরিট করছে। আর এনিমিয়াটা হচ্ছে আমি একজন সুস্থ মানুষ, আমারও হতে পারে নানা কারণে আপনার এনিমিয়া হতে পারে। রক্ত হিমোগ্লোবিন তৈরি করতে সমস্যা হচ্ছে, হিমোগ্লোবিনটা তৈরি করতে তো আপনার নানান উপাদান লাগে। যেমন রান্না করতে একটা উপাদান দিয়ে হয় না, মাল্টিপল মশলা লাগে, তারপর লাগে। সেই রকমই রক্ত তৈরি হতে আপনার আয়রন লাগছে। প্রধান হচ্ছে আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, সমস্ত কিছু মিলেই আপনার হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে। তো আমি যদি সেখানে দেখি যে আমার রক্ত স্বল্পতা হচ্ছে, আপনাকে বুঝে নিতে হবে যে আপনি অ্যানিমিয়াতে আক্রান্ত। তখন আপনাকে এই কারণগুলো আইডেন্টিফাই করতে হবে। কিছু সিমটম আছে, দেখলেই আপনি বুঝবেন যে এটা আয়রন জটিত ঘাটতি অনুসারে হচ্ছে, নাকি এটা ভিটামিন B12, নাকি ভিটামিন B6। আপনি রোগী যারা ডাক্তার, হেমাটোলজিস্ট এই প্রফেশনে কাজ করেন, তারা রোগীর সিমটম দেখলেই মোটামুটি বুঝতে পারেন। ডাক্তাররা কিভাবে সিমটমটা বুঝতে পারবেন সেটা বলছিলেন, কিন্তু প্রাথমিকভাবে একটা পরিবারে একজন শিশু সে এনিমিয়া না থ্যালাসেমিয়ার পেশেন্ট, এটা তারা কিভাবে বুঝবে? এই লক্ষণগুলো আসলে কি? এটা তো আমি আপনাকে বললাম অ্যাডাল্ট যখন হবে। একটা শিশু যখন থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া আক্রান্ত হবে, শিশুটা দেখবেন যে আপনার হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, মানে বাড়ছে না সে সেরকম করে। আবার হলো যার আয়রন ঘাটতি, স্বল্পতা আছে, মানে হিমোগ্লোবিন কম, তার সিমটম একরকম হবে। এক থেকে মেইনলি হচ্ছে আপনার আয়রন ঘটিত স্বল্পতা নিয়ে যে শিশু জন্মগ্রহণ করে তার মায়েরও এই অ্যানিমিয়া আছে, সেই জন্য বাচ্চাটাও অ্যানিমিয়া জন্মগ্রহণ করে। তার বৃদ্ধিটা ঠিক মতো হবে না যদি তার অ্যানিমিয়া হয়। চুলগুলো লাল লাল হয়ে থাকবে, গ্রোথটা ঠিক মতো হচ্ছে না তারপরে লেগ ক্র্যাম্পিং হবে, পায়ে ব্যথা বলবে, শিশুটা পা নাড়াচাড়া করবে। আসলে আমাদের জন্মের মানে প্রতিটা লাইফের 1000 ডেজ, দ্যাট মিনস আপনার 10 মান্থ প্রেগনেন্সি, 2 বছর পর্যন্ত এই ডেভেলপমেন্টের জন্যে আপনার রক্ত স্বল্পতা কোনোভাবেই তৈরি করা যাবে না। এখানে হিমোগ্লোবিন 10 থেকে 12 পর্যন্ত থাকতেই হবে ফর প্রপার ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট। আমি বলতে চাচ্ছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে আপনার ব্রেন ডেভেলপমেন্ট, বুদ্ধিবৃত্তি তৈরি করতে সাহায্য করে, স্কুল পারফরমেন্স তৈরি করে। এই সময় একেবারে যেটা বাচ্চা শিশু, তাকে 6 মাসের আগে আপনি বুঝতে পারবেন না যে অ্যানিমিয়া না থ্যালাসেমিয়া। যদি সেই শিশু এনিমিয়া নিয়েই জন্মগ্রহণ করে তাহলে কি এটা ভালো হবার? হ্যাঁ, যদি অ্যানিমিয়া থাকে তাহলে ভালো হবে, যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে ভালো হবে না। ডে বাই ডে তাকে আরও পেল লাগবে দেখতে,
তার গ্রোথ ডেভেলপমেন্ট কম হবে, তার হচ্ছে পেটটা ফুলে যাবে যদি থ্যালাসেমিয়া মেজর হয়, তার লেমন ইয়েলো স্কিন হবে, হাত পাগুলো চিকন চিকন, পেটটা ফোলা, বাচ্চাটা যখন 1-2 বছরের হবে রক্তশূন্যতা দেখেই বোঝা যাবে, কাঁদবে সে, কোনো তার মধ্যে কোনো চেয়ারফুলনেস থাকবে না, খেলাধুলার প্রতি বাচ্চারা অবজেক্টিভ দিকে আগায় যায় সেটাও সে করবে না। এই দেখেই বুঝতে পারবো যে সে থ্যালাসেমিয়া। মেইনলি গ্রোথ রিটার্ডেশন, 6 মাসের বাচ্চা 1 বছরের বাচ্চাকে দেখা যাবে 8 মাসের মতো, 6 মাসের মতো এরকম দেখা যাবে আর কি। আমি বলেছিলাম হচ্ছে শিশুদের মধ্যে এনিমিয়া লক্ষণগুলো কি এবং কিভাবে বুঝবো? শিশুদের মধ্যে অ্যানিমিয়ার লক্ষণগুলো হচ্ছে, যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, মানে আয়রন ঘটিত যদি ডেফিসিয়েন্সি কারণে অ্যানিমিয়া হয়, তাহলে আপনি তাকে দেখবেন যে ফ্যাকাশে ত্বক হয়ে যাচ্ছে, তার চুলগুলো লাল লাল হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে মাউথে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বলি আমরা, এইসব জায়গাতে ঘা হচ্ছে, ঠিকমতো গ্রোথটা হচ্ছে না, আর সে ক্লান্ত বোধ করবে সবসময়। থ্যালাসেমিয়া আর অ্যানিমিয়ার লক্ষণগুলো কি কাছাকাছি? কাছাকাছি, কিন্তু থ্যালাসেমিয়া একটু মেজর, মানে ওই যেগুলো আপনার বললাম আমি, পেটটা ফুলে যাওয়া, হাত পা চিকন হয়ে যাওয়া, থ্যালাসেমিয়া মেজরের যেটা, এগুলো অ্যানিমিয়াতে হবে না। এই অ্যানিমিয়া কারেক্টেবল, থ্যালাসেমিয়া ইনকারেক্টেবল, এটাই হচ্ছে মূল ডিফারেন্স। অ্যানিমিয়া কি বলে আপনাকে ভালো হয়ে যাবে, থ্যালাসেমিয়া কখনোই ভালো হবে না। থ্যালাসেমিয়া রোগীর জন্য তাহলে জীবনযাপন করাটা আসলে অনেক কঠিন। এই পুরো লাইফ লিড করার সময়টাতে তাকে মানে এটা কি ধরন অনুযায়ী, বিভিন্ন ধরন অনুযায়ী তাদেরকে হচ্ছে 3 মাস বা 2 মাস বা 1 মাস অন্তর অন্তর ব্লাড দিতেই হবে? না, এটা ধরন অনুযায়ী দিতে হবে আপনাকে। যদি থ্যালাসেমিয়া মেজর হয় তাহলে আপনাকে 6 মাস পর থেকে দেখবেন বাচ্চাটার সিভিয়ারলি অ্যানিমিক, তার ব্লাড দেওয়া লাগতে শুরু করেছে। কিন্তু আমাদের দেশে দুইটাই হচ্ছে, প্রথম একটা থ্যালাসেমিয়া মেজর আর একটা বিটা থ্যালাসেমিয়া, এই দুইটা টাইপই বেশি, আর ক্যারিয়ার তো আছে, বিটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, হিমোগ্লোবিন ই ক্যারিয়ার, এগুলো তো আছেই। যারা নিয়মিত রক্ত নেন, থ্যালাসেমিয়া রোগী যারা আছেন, তাদের জন্য এই যে তারা নিয়মিত মানে রক্ত নিচ্ছেন, এটা কি কোনোভাবে ঝুঁকিপূর্ণ? এমনিতেই তো ব্লাড ট্রান্সফিউশন ঝুঁকিপূর্ণ। একজনের ব্লাড যদি আমি আরেকজনকে দেই, সেগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা করে দিতে হয়। তারপরে আপনি স্ক্রিনিং করার পরে থ্যালাসেমিয়া রোগীদের দিতে হয়। দেওয়ার পরে ওদের তো বেশি লাগে, কারো কারো প্রতি মাসে 2টা ব্যাগ লাগবে, কারো কারো 4টা লাগে। এরকম যদি হতে থাকে, প্রতি ব্যাগে আমার 200 করে আয়রন শরীরে ঢুকছে। সেই আয়রনগুলো কই যাবে? আয়রনগুলো তখন ডিপোজিশন হচ্ছে লিভারে, স্প্লিনে, ব্রেনে, পিটুইটারি গ্ল্যান্ডে, এইসব জায়গাতে আয়রনগুলো সব জমে যাচ্ছে। লিভারে যদি জমে তাহলে আপনাকে ধীরে ধীরে সিরোসিস হবে। স্প্লিনে জমলে স্প্লিনটা এত বড় হয়ে যাবে, পেটটাই যেন ফুলে যাচ্ছে। আবার যখন স্প্লিনটা বড় হবে, রক্ত যেটুকু আছে সেটুকু স্প্লিনে গিয়ে ঢুকবে, সেজন্য আরও বেশি থ্যালাসেমিয়াটা লক্ষণটা বেশি বোঝা যায়। তাহলে এই যে আমি বারে বারে রক্ত দিচ্ছি, শরীরে আয়রন জমা হচ্ছে, তো আয়রনটাকে তো আমার বেরও করে ফেলতে হবে। তখন আবার আয়রন বের করার জন্য কিছু ওষুধ আছে, সেগুলো দিতে হয়। সেগুলো যারা প্রতিটা ব্যাগ নেওয়ার পরে আয়রন মেজারমেন্ট করেন যে শরীরে কতখানি আয়রন আছে, ন্যাচারালি আমার 1000 থাকলে আর চিকিৎসা লাগে না। মোর দেন 1000 যদি থাকে তাহলে আমাকে আয়রনটাকে চিলেশন করতেই হবে। চিলেশন মিনস যে শরীর থেকে বের করে দিতে হবে আয়রনটা, এটা করতেই হবে, জরুরি। যেমন ট্রান্সফিউশন জরুরি, তেমন চিলেশনও জরুরি থ্যালাসেমিয়া মেজর রোগীদের বেলায়। থ্যালাসেমিয়া যে চিকিৎসা, এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা আসলে কতটা কার্যকর? এটাই একমাত্র এখন পর্যন্ত বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে স্থায়ী চিকিৎসা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আচ্ছা। তো কিন্তু এই বোন ম্যারো চিকিৎসাটা আপনার এত সহজলভ্য হয় না, এটা অনেক কস্টলি এবং এর কমপ্লিকেশনও অনেক। আমাদের দেশে তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন থ্যালাসেমিয়ার জন্য এখনও শুরুই হয়নি। এখনও এটা আমাদের দেশে শুরু হয় নাই। আর থ্যালাসেমিয়ার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যদি আমরা করতে পারি তো খুব ভালো, ক্যারিয়ারের বেলায় সম্ভব। মেজর থ্যালাসেমিয়া যদি হয় তাহলে বাবা মা ভাই বোনরাও ক্যারিয়ার হবে, তাহলে বাচ্চাটা মেজর থ্যালাসেমিয়ার থেকে ক্যারিয়ারে ডেভেলপ করবে, ক্যারিয়ার হিসাবে, যাদের ট্রান্সফিউশন কম লাগবে আর কি। তো এইটাই হচ্ছে একমাত্র কিউরেবল বলবো না, একমাত্র একটা চিকিৎসা যাতে প্রলঙ্গেশন অফ লাইফ হয়, দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এটাতেই। কিন্তু এটা অনেক কস্ট ইফেক্টিভ, অনেক টাকা লাগে, এটাতে সহজলভ্য না। তো যদি বাবা এবং মা দুজনের যে কোনো একজন যদি ক্যারিয়ার হয়ে থাকে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি তাদের কোনো সন্তান থ্যালাসেমিয়া রোগী হবার পসিবিলিটি আছে? যদি একজন ক্যারিয়ার, প্রতিটা প্রেগন্যান্সিতে 4টা অপশন থাকে। একটা হচ্ছে আপনার ক্যারিয়ার থাকলে ক্যারিয়ার হবে, একটা হচ্ছে যদি একজন ক্যারিয়ার থাকে, 2জন ক্যারিয়ার হবে, 2জন ভালো হবে। এই 4টা অপশনের মধ্যে প্রতিটা প্রেগন্যান্সিতে 4টা অপশন থাকবে আর কি।
যদি দুজন বাহক হয় তাদের একটা ডিজিজ হবে, দুজন ক্যারিয়ার হবে, একজন ভালো হবে। এই অপশনটা প্রতিটা প্রেগন্যান্সিতেই থাকবে আপনার। গ্রাম অঞ্চলে থ্যালাসেমিয়া এবং এনিমিয়ার যে সচেতনতা বৃদ্ধি, সেক্ষেত্রে আসলে মানে সামাজিকভাবে কি কি করণীয় আছে আমাদের, বা সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? গ্রাম অঞ্চলে তো অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই। আর সচেতনতার অভাব তো বটেই, তার উপরে হচ্ছে যে অপুষ্টি, অশিক্ষা, গণসচেতনতা, কৃমি একটা বড় ফ্যাক্টর গ্রামাঞ্চলে, কৃমি সংক্রমণ, এগুলো সব মিলেই অ্যানিমিয়া তৈরি হচ্ছে। আর থ্যালাসেমিয়া তো বংশগত, ওটা তো আপনাকে প্রেডিক্ট করতে পারবেন না। আপনি শুধুই তখন স্ক্রিনিং প্রোগ্রাম করলেই প্রেডিক্ট করতে পারবেন যে এই এই সিবিসি করে আমরা যখন দেখি যে এটার অনেক বেশি কম হিমোগ্লোবিন, আরবিসি কাউন্টটাও বেশি অথবা কম, এগুলা কিছুটা প্যারামিটার দেখে আমরা প্রেডিক্ট করতে যখন পারবো, তখন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা করে কনফার্ম হতে পারবো যে এই আসলে থ্যালাসেমিয়ার বাহক কিংবা থ্যালাসেমিয়া। এই সচেতনতা আপনাকে যেমন করে আমরা ওই যে ইপিআই প্রোগ্রামটাকে সাকসেস করেছি ওরকম করে করতে হবে। অথবা আমার কাছে মনে হয় এখন যে মিনা কার্টুন সম্বন্ধে শুনেছেন বোধহয় আপনি। হ্যাঁ, মিনা কার্টুনটা এত জনপ্রিয় হয়েছে যে আমরা এর মাধ্যমেই ওই আমাদেরকে অনেক মেসেজ দিতে পারি আমরা। ওই যে মিনা কার্টুনে মিনা বলে না, মিঠু তুমি এরকম কর, মানে ওদের ভাষায় বললে ওরা এটা ভালো নিতে পারবে। আর আমি যদি আমার মেডিকেল টার্মে বলি, এটা ওরা অতটা মাথায় থাকবেও না। একটা তো আপনাকে একটা রিসিভার তো একটা বিষয় আছে না, রিসিভ যখন করবেন তখন তো আপনাকে কিছুটা নলেজ থাকতে হবে, তখনই তো আপনি রিসিভ করবেন। ঠিক আছে, আপনার কোনো নলেজ নাই, তাহলে আমাকে কি করতে হবে? ইম্পোজ করতে হবে, সরকারিভাবে আমাকে ইম্পোজ করতে হবে। যেমন টিপিআই টিকা সম্প্রদান করি আমরা, পুরাটা কমপ্লিট করি, তেমন করে এটাও স্ক্রিনিং করতে হবে। এত টাকা আমাদের দেশে নষ্ট হচ্ছে, কত জায়গায় হচ্ছে, কিন্তু সরকারের এই জায়গাটা যদি বিশেষ একটু নজর দিতেন, যে কোনো সরকারি আসুক, যে আমার বাধ্যতামূলক স্কুলের বাচ্চারা গেলে এই স্ক্রিনিং প্রোগ্রামটা করতে হবে। আমার 18 কোটি মানুষের মধ্যে আমি যদি স্ক্রিনিং প্রোগ্রামটা করে এত একটা সেলফ বার্ডেন, আমার হেলথ বার্ডেন কমাই দিতে পারি, আমার তো মনে হয় এটা খুবই জরুরি। প্রতিটা বাচ্চা জন্মের আগে এই কি বলে অ্যান্টিনেটাল স্ক্রিনিংটা করতে হবে থ্যালাসেমিয়া ফ্যামিলিতে। আপনার হিস্ট্রি আছে যে আপনার ফুপু কিংবা আপনার চাচার এরকম রোগ আছে, আমার তো মনে হয় বাধ্যতামূলক অ্যান্টিনেটাল হিস্ট্রিটা নেওয়া যায়। আপনার বাচ্চা আসলে এই টেস্টটা করি আমরা, যদি দেখি যে না সেও আক্রান্ত, তাহলে আমরা তাকে আর কি আর এনকারেজ করবো না পৃথিবীতে আসা। অনেকেই মনে করেন যে রক্ত দান করলে তার হয়তো বা এনিমিয়া হতে পারে, মানে রক্ত শূন্যতায় সে পড়তে পারে, এরকম অনেকেই মনে করে। ব্যাপারটা কি আসলে এরকম? না, ব্যাপারটা মোটেই এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের রক্তে যে আরবিসিগুলো তৈরি হচ্ছে সেগুলো 120 দিন পরে অটোমেটিক ভেঙে যাবে। ভেঙে গিয়ে যেসব উপাদান দিয়ে তৈরি হয়েছিল আবার যার যার জায়গায় চলে যাবে। আয়রন চলে যাবে লিভারে, ভিটামিন চলে যাবে লিভার, এরকম চলে যায়। এখন আমি যদি রক্ত নাও দিই, ও অটোমেটিক ভেঙে যাবে। আমার ইয়ং জেনারেশনকে আমার উদ্বুদ্ধ করতে হবে, তোমাকে রক্ত দিতেই হবে। এই রক্তের কিন্তু কোনো বিকল্প এখনও তৈরি হয় নাই, আর রক্তের কোনো টাইপও হয় নাই। আপনি চন্ডালের রক্ত বলেন, ভিখারির বলেন, আর ব্রাহ্মণের বলেন, রক্ত কিন্তু একই, সব রক্তই একই, রক্তের কোয়ালিটি সবই এক। তো সেখানে আমার মনে হয় যে আমাদের এত প্ল্যাটফর্ম আছে, এত মিডিয়া আছে, আমরা যদি রক্তদানে সবাইকে একটু উৎসাহ করি যে তুমি দাও বা না দাও, তোমার কিন্তু রক্তটা ভেঙেই যাবে। বরং দিলে, যেমন আমরা এখন অর্গান ট্রান্সপ্লান্টের বলাই যে মরে গেলে চোখ দিলে তুমি দুনিয়াটা দেখতে পাবা, সেরকম করে আমরা ডোনারদেরকে আগ্রহী করে তুলতে হবে যে তুমি দাও তোরা। কিন্তু একটা সিস্টেম তো আছে যে আমার এত বছর পরে রক্ত দিতে হবে, কিন্তু বারে বারে তো দেওয়া যাবে না, 4 মাসে একবার, 4 মাসে একবার। তো সেটা দিলে তো রক্ত শূন্যতা হওয়ার কোনোই অসুবিধা হবে না। রক্তদানে অনীহা কি থ্যালাসেমিয়া রোগীদের সংকট আরো বাড়াচ্ছে? রক্তদানে আসলে অনীহা না, থ্যালাসেমিয়া রোগীরা তো রক্ত না দিলে থ্রাইভিং হবে, তো নিঃশ্বাস নিতে পারবে না, শ্বাসকষ্ট হবে, সে তো দিতেই চায়। কিন্তু রক্ত দিতে যেই খরচ, আপনি 1 ব্যাগ যদি ট্রান্সফিউশন দেন, আপনাকে প্রাইভেট হসপিটালে দিলে 6,000 টাকা খরচ হতে পারে। আপনার স্ক্রিনিং, ট্রান্সফিউশন ব্যাগ, ট্রান্সফিউশন সেট, ট্রান্সফিউশনের চার্জ সহ প্রায় 6,000 টাকা খরচ হয়। ওর তো অনীহা থাকার কথা না। ওর হিমোগ্লোবিন যদি 4-এর নিচে দেয়, ওর থ্রাইভ করবে, বাঁচতে পারবে না ও। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের কস্ট ইফেক্টিভ হয় না ট্রান্সফিউশনটা। সরকারি হাসপাতালে মোটামুটি 1,500 টাকা দেওয়া যায়, কিন্তু প্রাইভেটে তো 3 থেকে 6,000 টাকা লাগে। সেজন্য ডোনারদেরও আমাদের এনকারেজ করতে হবে। আর এই যে স্ক্রিনিং কস্টটা, এটাকে একটু কমিয়ে আনলে তাহলে আমার মনে হয় থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটা মোটামুটি সহনীয় একটা ব্যবস্থা হতে পারে আর কি।
খাদ্যাভ্যাসের মাধ্যমে নারীরা যদি মনে করেন যে আমি চাই যে আমার যেন এনিমিয়াটা না হয়, তাহলে কোন কোন খাদ্যাভ্যাসগুলো বা আমার খাদ্যাভ্যাসটা আসলে কিরকম হওয়া উচিত? আমি কিন্তু ইদানিং চেম্বারে অনেক রুগী পাই 12 থেকে 14 বছরে। অপুষ্টি বলে একটা কথা আছে না, অপুষ্টি আপনার ওয়েলফেয়ার ফ্যামিলিতেও আছে, অপুষ্টি আপনার দরিদ্র ফ্যামিলিতেও আছে। কেমন করে বলেন তো? আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে ওয়েলফেয়ার ফ্যামিলিতে কেমন করে, ওয়েল অফ ফ্যামিলিতে কেমন করে অপুষ্টি হবে? কেন হবে? সব এই যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, আমি ওদেরকে হিস্ট্রি নেই, বাবা তুমি বলো তো কী কী খেয়েছো সকালে? ঘুম থেকে উঠে 10টা 11টায় পিজা খেয়েছি, এটা খেয়েছি, সেটা খেয়েছি। স্কুলে কী খেয়েছো? সেম ফুড। ওখানে না আছে আপনার সুষম খাদ্যের কোনো সংস্থান, না আছে কলা, না আছে ডিম, না আছে সবজি, কিচ্ছু নাই। আপনি যদি শুধুমাত্র সুষম খাদ্যটাকে প্রোভাইড করতে পারেন ফ্যামিলিতে, তাহলে আপনি অনেক অ্যানিমিয়ার থেকে দূরে থাকতে পারবেন। প্রতিদিন একটা কলা, একটা ডিম, দুধ। আমরা দারিদ্র্য সীমানার নিচে যারা আছি, আমরা তো কচু শাক খেতে পারি, আমরা সিম খেতে পারি। এগুলোর মধ্যে প্রচুর আয়রন, প্রচুর ভিটামিন। আমাকে বেদানা খেতে হবে? নট নেসেসারি। কলা গাছে কলাটা আমরা তুলে নিলাম, কলার গাছের ভেতরে একটা লম্বা দণ্ড থাকে, ওইটাকে কি বলে এক এক গ্রামের ভাষায় এক একজন বলে, ওইটাতে প্রচুর আয়রন। আপনি দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ আমি দেখেছি, আমি খাই, বেশ ভালো। হ্যাঁ, ওইটা কাটলে একদম লাল হয়ে যায়, প্রচুর পরিমাণে আয়রন। এটাও তো খেতে পারি, আমার অবস্থা অনুযায়ী আমি এটা খেতে পারি। আমি সিমের বিচি খেতে পারি, আমি ডাল খেতে পারি, ডিম খেতে পারি। এগুলো খেলে আমার তো অ্যানিমিয়া হওয়ার কোনো কারণ নেই। সোজা কথা, আপনাকে সুষম খাদ্য খেতে হবে, সময় মতো খেতে হবে, আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, তাহলে আপনি, আর কৃমিনাশক ওষুধ খেতে হবে, তাহলে আপনি অ্যানিমিয়া থেকে বাঁচবেন। একজন নারী গর্ভাবস্থায় তার খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত যদি সে চায় যে আমার সন্তান এনিমিয়া নিয়ে জন্মগ্রহণ না করুক? খুব ভালো কথা। প্রথমত হচ্ছে মাকে একটু সচেতন হতে হবে, সুষম খাদ্য খেতে হবে। কিভাবে আপনি তাকে সুষম খাদ্য প্রোভাইড করবেন? এখানেও তো বৈষম্য, ফ্যামিলিতেও বৈষম্য। ভালো খাবারটা প্রথমে যাবে বাড়ির যে কর্তা তার কাছে, তারপরে যাবে বয়স্ক, সবার শেষে খাবে প্রেগনেন্ট মাটা। এখন দেখা যায় যে অনেকে সাপ্লিমেন্টের দিকে বেশি ঝুঁকছে। সাপ্লিমেন্ট দিলে হবে না, এটা আপনাকে নিতে হবে, ডাইরেক্ট ফুড থেকে নিতে হবে। তো আবার আমার মনে হয় সুষম খাদ্যের মধ্যে বৈষম্য করা চলবে না। বাড়িতে যদি প্রেগনেন্ট থাকে, বাচ্চা থাকে, তাহলে তারাই পাবে আগে। যদি খাবারের স্কারসিটি থাকে, তাহলে প্রেগনেন্ট মাদার এবং বাচ্চাটা এই দুজনের আগে হক ওই খাবারের মধ্যে, তারপরে বাড়ির বয়স্করা খাবেন, বাড়ির যারা বড় আছেন কর্মক্ষম তারা খাবেন। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি সুষম খাদ্যটাকে নির্বাচন করতে হবে। আমরা তো কচু শাক খেতে পারি, প্রচুর পরিমাণে ভিটামিন কচু শাকে, এটা তো আমরা খাই না, এটা খেতে পারি। আমি কলার থোরের কথা বললাম, কলার যে দণ্ডটার কথা বললাম, এক এক এলাকায় কাঞ্জাল বলে, কোনো এলাকায় আর কি বলে জানি না। মোচা আছে, থোর আর মোচা একই জিনিস। সেগুলো তো প্রচুর, ভিতরের একটা কাণ্ড থাকে কলা গাছের ভেতরে যেটা, ওটা তো পচে চলে যায়, থোর কেটে নিলে ওটা পচে। তারপর আপনি এখন বিট তো আর অত দাম না, বিট খেতে পারি আমি। এগুলোর মধ্যে দিয়ে আমি প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন পেতে পারি। আমাকে নট নেসেসারি প্রতিদিন একটা করে বেদানা খেতে হবে, আমাকে কেজি কেজি সব এই যে ড্রাগন ফল খেতে হবে না। আমার কেউ বলে ম্যাডাম আমি 1 কেজি করে ড্রাগন ফল খাই, তাও তো আমার রক্ত হয় না। আমি তোমাকে 1 কেজি ড্রাগন ফল কে খেতে বলেছি? তোমাকে তাকে তো আইডেন্টিফাই করতে হবে তোমার কোন জিনিসটার ঘাটতি আছে, সেটা তো তোমার দেখতে হবে। থ্যালাসেমিয়ার বাহকও থাকতে পারে, সেটাও তো থাকতে পারে। এমন যে থ্যালাসেমিয়ার যারা বাহক তাদের তো মৃদু অ্যানিমিয়া হয়, 10-এর বেশি, 10.5-এর বেশি তাদের হিমোগ্লোবিন বাড়ে না। তো আগে তো আইডেন্টিফিকেশন করতে হবে, তারপরে না তোমার সেটা ট্রিটমেন্ট। আচ্ছা, আমার এই মাত্র একটা কোয়েশ্চেন মাথায় আসলো, সেটা হচ্ছে যিনি থ্যালাসেমিয়া বাহক তার কি রক্তশূন্যতা হতে পারে, এনিমিয়া হতে পারে, বা তিনি কি কখনো থ্যালাসেমিয়া রোগী হতে পারেন? কিন্তু ওনার অ্যানিমিয়া থাকবে মৃদু অ্যানিমিয়া বলে, যেটাকে আমরা 10.5 জাতীয় এরকম গ্রাম থাকে হিমোগ্লোবিন। নর্মাল লাইফ লিড করতে তার কোনো অসুবিধা হবে না, এবং এটা আর্লি লাইফ পর্যন্ত আনআইডেন্টিফাইড থাকে, সে বুঝতেই পারবে না যে তার এই বাহকের কোনো অসুবিধা আছে। কখন হয়? যখন বডিতে এমার্জেন্সি ডেভেলপ করে। এমার্জেন্সি মিনস হচ্ছে আপনি প্রেগনেন্ট হলেন, মহিলাদের কথা বলছি, তারা যখন প্রেগনেন্ট হয় তখন তাকে 2টা মানুষের সাপ্লাই দিতে হয় রক্ত। হিমোগ্লোবিন থাকবে, সে অক্সিজেন ক্যারি করবে, মাকেও দিবে, বাচ্চাকেও দিবে, কিন্তু তার তো ডিফেক্টিভ হিমোগ্লোবিন, সে তো 2টা ক্যারি করতে পারছে না। তখনই আপনার ওই অ্যানিমিয়া ধরা পড়ে। অ্যানিমিয়াটা কজ আইডেন্টিফাই করতে গিয়ে দেখা যায় সে ক্যারিয়ার অথবা ক্যারিয়ারে বেশিরভাগ হয়, তখন সেই হিসাবে তাকে ট্রিটমেন্ট দিতে হয়। আয়রনের ঘাটতি নাই কিন্তু অ্যানিমিয়া, তখন আমরা ওইটাকে বলি বাহক হিসাবে যে ট্রিটমেন্ট পাওয়া দরকার সেটা। অনেকেই দেখা যায় যে একটু শরীর স্থূলকায় হলে মনে করেন যে সে থ্যালাসেমিয়া রোগী বা বাহক কোনোটাই না, এটা কি স্থূল হলে? হ্যাঁ, স্থূলকায় হলে। স্থূলকায়ের সাথে থ্যালাসেমিয়ার কোনো সম্পর্ক নাই, এটার সাথে হাইপোথাইরয়েডের সম্পর্ক আছে।
না, অনেকে মনে করেন যে স্বাস্থ্য সুস্থ ভালো, গড়ন ভালো, তার মানে সে থ্যালাসেমিয়া বাহক বা তার থ্যালাসেমিয়া রোগ নেই বা এনিমিয়া নেই, এরকম মনে করে থাকেন অনেকে। একমাত্র স্ক্রিনিং ছাড়া আপনি বলতেই পারবেন না। হিমোগ্লোবিন দেখতে হবে, সাথে সাথে আপনাকে আয়রন প্রোফাইল আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, সিম্পল 2-3টা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি থ্যালাসেমিয়া ফ্রি না আপনি ক্যারি করছেন থ্যালাসেমিয়ার জিন। ও স্থূলতা দিয়ে, কৃশতা দিয়ে বোঝা যাবে না এটা। শেষ প্রশ্ন করব, সাধারণ মানুষের জন্য থ্যালাসেমিয়া এবং এনিমিয়া নিয়ে আপনার বার্তা কি? সাধারণ মানুষের কাছে আমার একটাই বার্তা যে আপনারা অন্তত পক্ষে এটা সুষম খাবার খান, অ্যানিমিয়া যাতে তৈরি না হয়। গর্ভাবস্থায় মাকে সুষম খাবার প্রদান করুন, প্রতি 6 মাস অন্তর আপনার রক্তটা পরীক্ষা করে দেখেন আপনি অ্যানিমিয়াতে ভুগছেন কি ভুগছেন না, কিংবা যখন আপনার বেবিটা হবে, বেবিটার 1-2 বছরের মাথায় তার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা করে জেনে নিন যে তার রক্তে কোনো থ্যালাসেমিয়ার বাহক জিন ক্যারি করছে বা করছে না। এটাই আমার বার্তা। আর অ্যানিমিয়া হলেই যে আয়রন ইনজেকশন দেয় সবাই আজকাল, ওটা যেন না দেয়, আগে পরীক্ষা করে দেখুক, তারপরে প্রয়োজন হলে দিবে। অথবা যদি অযথা আয়রন শরীরে ঢোকায়, লিভারের সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়, এসব যেন না করে। রক্ত শূন্যতা হলেই যে আয়রন ইনজেকশন দিতে হবে, নট নেসেসারি। গর্ভাবস্থায় যদি একজন মা জানতে পারেন যে তার সন্তান থ্যালাসেমিয়া বাহক বা এরকম কোনো কিছু, সেক্ষেত্রে কি এটা নিরাময়যোগ্য? নিরাময়যোগ্য হচ্ছে আপনাকে 3 মাসের 12 সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা আছে, অ্যান্টিনেটাল স্ক্রিনিং বলি আমরা ওটাকে। ওই ভিতরে যে বাচ্চাদের ফ্লুইড থাকে না, অ্যামনিওটিক ফ্লুইড, ওটার থেকে নিয়ে কোরিয়ান এগভিলাস নিয়ে পরীক্ষা করে দেখা যায় যদি সে ক্যারি করছে থ্যালাসেমিয়ার জিন। যদি ক্যারিয়ার হয় অথবা মেজর হয়, ডিসিশন ইজ হার, সে কি প্রেগনেন্সি কন্টিনিউ করবে না করবে না। মেডিকেল লিগ্যাল যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো টার্মিনেট করতে, মেজর যদি হয় থ্যালাসেমিয়া টার্মিনেট করে ফেলার জন্য। এটা আমার বলার জন্য আমার মেডিকেল লিগ্যালি এটা টার্মিনেট করতে বলে, আমি বলছি না, মেডিকেল লিগ্যালি বলে থ্যালাসেমিয়া মেজর যদি অ্যান্টিনেটালে ধরা পড়ে তাহলে তাকে টার্মিনেট করে ফেলায় সবচেয়ে ভালো। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার একটাই শুধু মেসেজ ছিল যে আপনারা অ্যানিমিয়াটাকে আইডেন্টিফাই করুন, থ্যালাসেমিয়া থেকে দূরে থাকুন। এটাই আমার আজকের বক্তব্য। যে সহজ কথাটা আমরা বলতে চাই অনেকেই বুঝি না, ও অ্যানিমিয়া এ আবার কি। আমি আমার 32 বছরের কর্মজীবনে দেখেছি। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করছি। দুজন বাহক আসছে আমার চেম্বারে, দুজনেই ম্যাজিস্ট্রেট বিসিএস দিয়ে চান্স পেয়েছে। এখন তারা আইডেন্টিফাই করেছে যে তারা দুজনেই বাহক। ফ্যামিলি তাদেরকে প্রেশারাইজ করছে যে তোমরা করো, ম্যারেজটাকে ডিসকন্টিনিউ করো, কেননা তারা দুজনেই বাহক, তাহলে তাদের একটা মেজর থ্যালাসেমিয়া হবে। এখন ওরা কি করবে আমাকে এটা সে জানতে চাচ্ছে। তাই সেই ক্ষেত্রে আমার এলো বিবাহের আগে স্ক্রিনিংটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক অবশ্যই করা দরকার। আমার আরেকটা ফ্যামিলি আছে, পুরা সবাই থ্যালাসেমিয়া। তা আমি বললাম, বাবা তোমার মেয়েটা ক্যারিয়ার, তুমি ওকে বিয়ে দেওয়ার আগে এই পরীক্ষাটা করে নিও, ইলেকট্রোফোরেসিসটা। ও তখন আমাকে বললো যে মা তুমি যে এই কথাটা বলছো, আমি যদি আমার পাত্রকে এই টেস্টটা করতে বলি, ও তো আমার মেয়েকে বিয়েই করবে না, তাহলে আমি কি করব? এই কোশ্চেনের উত্তর তো আমার কাছে নেই। আমি বললাম যে মেডিকেল হিসাবে আমি বললাম, ডক্টর হিসেবে বললাম তোমাকে আমি, বাবা এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। ছেলেকে ব্লাড টেস্ট করতে বললে সে তো আমার মেয়ের বিয়েই হবে না, উত্তর আছে আপনার কাছে? এটা বলবে যে মেয়েরই অসুখ, আমি কেন এটা করতে যাবো, আমার তো কোনো অসুখ নেই। সর্বোপরি আসলে সচেতনতার উপরে আর কিছু নেই। আমাদের অজ্ঞতাটাকে দূর করতে হবে, আমাদের সচেতনতায় আমি যদি সচেতন হই, আমার দায়িত্ব হবে আমার আশেপাশে যারা আছে আর 5 জন মানুষকে সচেতন করা। এটাই হচ্ছে আমার দায়িত্ব। আমি তো সবার কাছে যেতে পারবো না। আপনি যদি 5 জনকে করেন, আমি 5 জনকে করি, সেই 5 জন আরেকজনকে করলো, তাহলে তো আমরা সচেতন হব, তাই না? এটা তো আপনার আমার দুজনেরই সামাজিক দায়িত্ব। আমি ডাক্তার হিসাবে না, শুধু আপনার সামাজিক দায়িত্ব আছে, আপনি সেই সমাজেরই একজন মানুষ, আপনি সচেতন, সেই জন্য আরেকজনকে সচেতন করবেন। ধন্যবাদ আপনাকেও। অবশ্যই আমরা চেষ্টা করব সচেতন নাগরিক হিসেবে সবাইকে সচেতন করার। দর্শক, আপনারা দেখছিলেন রেনেটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেস। আমি তামান্না খন্দকার ছিলাম সাথে, আর আজকে এনিমিয়া ও থ্যালাসেমিয়া নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন হেমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার মাসুদা বেগম। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।